আজকে যেরকম ঝুম বৃষ্টি শুরু হয়েছে তাতে আর বাস আসবে বলে মনে হয় না। আমাকে মনে হয় আজ এখানেই রাত কাটাতে হবে, নইলে রাস্তা দিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরতে হবে। আরে তুমি উত্তরপাড়ার রমেশ না? কেমন আছো বলো? এই মেঘলা দিনে ছাতা মাথায় দিয়ে রাস্তার মোড়ে একা দাঁড়িয়ে কি করছো? আমি তো বাস ধরবার জন্য ওদিক থেকে ছুটে এলাম। এই তো ভাই, কোনো মতে দিনকাল চলে যাচ্ছে। সবজির কিছু ভালো চারা কিনতে এসেছিলাম, কিন্তু মনের মতো চারা কোথাও পেলাম না, তাই আর কেনা হলো না। এখন খালি হাতেই গ্রামের দিকে ফিরে যাচ্ছি। খুব ভালো হলো, খুব ভালো হলো। বৃষ্টির দিনে বাসের জন্য একজন চেনা সঙ্গী পাওয়া গেল। দুজনে কথা বলতে বলতে গেলে পথ কেটে যাবে। ওই দেখো আমাদের বাস চলে এসেছে। চলো আমরা তাড়াতাড়ি বাসের ভেতরে গিয়ে বসি। বাসের ভেতর ভালোই ভিড় দেখতে পাচ্ছি, চলো পেছনের সিটটায় গিয়ে বসি। তা নগেনদা, তুমি এই ভাঙা ছাতা বগলে নিয়ে তাড়াহুড়ো করে কোথায় চললে? কোনো কাজ আছে নাকি? আরে না দাদা, ঘটকালির কাজে মোহনপুর গ্রামে বিনয়বাবুর বাড়ি গিয়েছিলাম। তা তোমার ছেলে শ্যামল তো শুনলাম শহরে বেশ ভালো চাকরি করে। ছেলের বয়স তো অনেক হলো, এখন একটা ভালো দিকে বিয়ে দাও না কেন? বিনয়বাবুর মেয়ে শিউলি কিন্তু দেখতে খুব সুন্দর, পড়াশোনাতেও ভালো। তুমি চাইলে আমি ওনাদের সাথে তোমার ছেলের বিয়ের সম্বন্ধ নিয়ে কথা বলতে পারি। পাত্রী হিসাবে মেয়েটি কিন্তু খুবই ভালো হবে, তোমরা দেখে আসতে পারো। আচ্ছা, বাস তো আমাদের মধুপুর গ্রামের মোড়ে চলে এলো, এবার আমাকে নামতে হবে। তোমার সাথে বিয়ের এই জরুরি বিষয়ে পরে একদিন কথা বলবো। তুমি মেয়েটির বাড়ির সব খোঁজ খবর নিয়ে রেখো তবে। বিনয়বাবু, আপনার জন্য মধুপুর গ্রামের রমেশের ছেলে শ্যামলের সন্ধান এনেছি। ছেলেটি শহরের কোম্পানিতে চাকরি করে। যেমন চেহারা তেমনই তার ভালো স্বভাব। যেমন পাত্র মানে এমন পাত্র হাতছাড়া করলে কিন্তু পরে আপনাকে অনেক আফসোস করতে হবে। পাত্রের খোঁজ তো ভালোই দিলেন নগেন, কিন্তু আমি এই ঘোর বর্ষার দিনে মেয়ের বিয়ে একদম দেব না। এখন কাপড়ের ব্যবসায় মস্ত বড় চাপ যাচ্ছে। তাছাড়া চারিদিকের গ্রামীণ রাস্তার অবস্থা খুবই খারাপ এবং বিপজ্জনক থাকে। আরে বিনয় বাবু, আপনি শুধু শুধু এই মেঘ বৃষ্টি ভয় পাচ্ছেন কেন বলুন তো? রমেশের পরিবার অত্যন্ত ভালো আর ভদ্র। তাছাড়া ছেলে নিজে শহরে থাকে, এমন ভালো সুযোগ বারবার আসেন। আপনি রাজি হয়ে যান। আমি আমার একমাত্র মেয়ের বিয়ে খুব ধুমধাম করে দিতে চাই, তাই বৃষ্টির মধ্যে তাড়াহুড়ো করবার কোনো প্রশ্নই ওঠে না। বর্ষা কমলে পাকা কথা হবে। এখন তুমি শুধু ছেলের পরিবারের বাকি খোঁজ খবর ভালো করে নাও তো। রমেশের পরিবারও কিন্তু এই বর্ষার পর বিয়ের সানাই বাজাতে চাইছে। ওনাদের একই মত। আপনি যদি সম্মতি দেন তবে আমি আজই মেয়ের একটা সুন্দর ছবি ওনাদের বাড়িতে নিয়ে গিয়ে দেখাতে পারি। কি বলেন বিনয়বাবু? আচ্ছা ঠিক আছে নগেন, তুমি যখন এত করে বলছো তখন মেয়ের এই ছবিটা নাও। তবে রমেশকে পরিষ্কার জানিয়ে দিও, বিয়ের মূল অনুষ্ঠান কিন্তু এই বর্ষার পর। বিনয়বাবুকে আপাতত হ্যাঁ বলে ছবিটা নিয়ে কেটে পড়ি। রমেশকে আমি একই কথা বলে বশ করেছি। এখন দুই পক্ষকে একটু ঘুরিয়ে পিছিয়ে মিথ্যে বলে দিলেই এই বর্ষাতেই ছাদনা তলায় বসানোর ব্যবস্থা করতে হবে। তুমি একা একা মনে মনে কি ভাবছো নগেন? চা ঠান্ডা হয়ে যাচ্ছে যে, খেয়ে নাও। ব্যবসার হিসেবটা শেষ করে আমাকে আবার ওদিকে যেতে হবে। তুমি ছবিটা সাবধানে রেখো যেন নোংরা না হয়। না 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 বিনয়বাবু, আমি তো আপনার মেয়ের সুন্দর ভবিষ্যতের কথাই ভাবছিলাম। ছবিটা আমি খুব যত্ন করে আমার ঝোলায় রাখলাম। আজই রমেশের বাড়ি যাব, পাকা কথা। বর্ষা কমলেই হবে, আপনি একদম নিশ্চিন্তে থাকুন। আজকের কলেজের ফর্ম জমা দেওয়ার কাজটা সত্যি খুব কষ্টের ছিল রে কৃষ্ণা। এই মেঘলা দিনে একটু চা না খেলে কেমন যেন মাথা ঠিক হচ্ছিল না। চল কফি শেষ করে তাড়াতাড়ি বাস স্ট্যান্ডের দিকে রওনা দি, দেরি হয়ে যাচ্ছে। অফিসের এই জরুরি প্রজেক্টের ফাইলটা টেবিলে রাখো তো বিকাশ, খুব খিদে পেয়েছে। কিছু খেয়ে তারপর আমরা বাকি কাজটা শেষ করব। বাইরে যেভাবে মেঘ ডাকছে, যে কোনো মুহূর্তে প্রবল ঝড় বৃষ্টি নামতে পারে আজকে।
শিউলি, তোর ব্যাগ থেকে দরকারি কাগজগুলো মনে হয় মেঝেতে পড়ে যাচ্ছে রে, তাড়াতাড়ি তোল। দুঃখিত, আমি আসলে খেয়াল করিনি যে আপনিও কাগজগুলো তুলেছেন। এই নিন আপনার কলেজের দরকারি সার্টিফিকেট আর ফর্মের কাগজগুলো। আশা করি কোনো গুরুত্বপূর্ণ কাগজ ছিঁড়ে বা নষ্ট হয়ে যায়নি তো? না না, ঠিক আছে, কোনো ক্ষতি হয়নি। আপনাকে অনেক ধন্যবাদ আমার এই কাগজগুলো কুড়িয়ে দেওয়ার জন্য। আসলে আমারই একটু সাবধানে থাকা উচিত ছিল এখানে। আপনার কলেজের ফর্মের নামটা কি আমি জানতে পারি? যদি কিছু মনে না করেন। আসলে আপনি খুবই সুন্দর করে গুছিয়ে কথা বলেন। আমার নাম শিউলি। আমি এই শহরের ওদিকের গার্লস কলেজে পড়াশোনা করি। চা শেষ, এবার আমাদের বাড়ি ফেরার জন্য বাস ধরতে হবে। মেঘের অবস্থা দেখে খুব ভয় লাগছে আমার, কখন যে বৃষ্টি নামে। আমার নাম শ্যামল। আমি ওদিকের বেসরকারি সংস্থায় কাজ করি। আপনার সাথে আলাপ করে খুব ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ শ্যামল বাবু। আপনার এই সৌজন্যমূলক ব্যবহার আমার সত্যিই মনে থাকবে। কৃষ্ণা, চল, আর দেরি করা ঠিক হবে না। জ্যাম শুরু হওয়ার আগেই আমাদের গ্রামের বাসে উঠে পড়তে হবে। এই রমেশ, এই দেখো বিনয় বাবুর মেয়ে শিউলি ছবি। কেমন সুন্দর দেখতে দেখেছো একবার? হ্যাঁ, মেয়ে যেমন রূপবতী তেমনই গুণী। বিনয় বাবু তোমাদের বংশের কথা শুনে এই বিয়েতে এক পায়ে রাজি হয়ে গেছেন। আর দেরি করো না, তোমরা দেরি করো না, দেরি করো না। মেয়েটা তো দেখতে একেবারে সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা, যেন ঘরের আলো করে থাকবে আমার ছেলেটার পাশে। তা নগেন দাদা, বিয়ের কবে ঠিক করলে? এই বর্ষার মরশুম কেটে গেলেই কি সানাই তবে বাজবে? আরে না বৌদি, বিনয় বাবু চান এই প্রবল বর্ষার মধ্যেই ধুমধাম করে শুভ বিবাহ সম্পন্ন হোক। ওনার নাকি কাপড়ের বড় ব্যবসার কাজে আগামী মাসে বাইরে যেতে হবে, তাই ওনারা এখনই বিয়েটা করতে চান তাড়াতাড়ি। হ্যাঁ, বিনয় বাবু যখন এত বড় ব্যবসায়ী হয়ে এই দুর্যোগে বিয়ে দিতে চাইছেন, তখন আমাদের আর আপত্তি কি? কিন্তু চারিদিকে যেভাবে অনবরত জল বাড়ছে, তাতে বরযাত্রী নিয়ে ওদিকের মোহনপুর গ্রামে যাব কিভাবে, সেটাই ভাবছি আমি। তোমরা ওসব নিয়ে একটু চিন্তা করো না। বিনয় বাবু বড় লোক, সব ব্যবস্থা উনিই করবেন। হ্যাঁ, তোমরা শুধু বিয়ের কেনাকাটা শুরু করো। আমি ওনাদের গিয়ে বলবো যে তোমরা এই সপ্তাহেই বিয়েতে রাজি আছো। মা, অফিস থেকে ফেরবার পথে রাস্তায় খুব জ্যাম ছিল, বড় ক্লান্ত লাগছে। তা আমাদের বাড়িতে নগেন কাকা কেন এসেছেন? কোনো বিশেষ দরকারি কথা আছে নাকি ওনার সাথে তোমাদের? আরে না রে বাবা, না শ্যামল, এমনি তোমার বাবার সাথে একটু দেখা করতে এলাম। তোমার বিয়ের বয়স হয়েছে, তাই একটা ভালো পাত্রীর খোঁজ নিয়ে আলাপ করতে এলাম। হ্যাঁ বাবা শ্যামল, তোর জন্য একটা সুন্দর মেয়ের সন্ধান এনেছে নগেন দাদা। আমাদের খুব পছন্দ হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বর্ষার মধ্যেই তোর বিয়েটা দিয়ে দেব। তুই এবার সংসারী হ, আমাদের এই ইচ্ছেটা পূর্ণ কর। ক্যাফের শিউলি মেয়েটা দেখতে বেশ ছিল, ওর মতো মেয়ে হলে ভালো হতো। তবে বাবা মা যা ভালো মনে করবে তাই হবে। আচ্ছা, তোমরা যা ভালো মনে করো তাই হবে। মা শিউলি, তোর জন্য মধুপুর গ্রামের রমেশের ছেলে শ্যামলের সম্বন্ধ পাকা করে এলাম আজকে নগেনের সাথে। ছেলেটি কোম্পানিতে চাকরি করে, ওনার অত্যন্ত ভালো মানুষ। তুই সেখানে খুব সুখে থাকবি মা। বাবা, আমি তো এখন এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না। আমার আরো পড়াশোনা করার ইচ্ছা ছিল। তুমি হঠাৎ এই বর্ষার দিনে কেন আমার বিয়ের সিদ্ধান্ত নিলে? আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না এখন। নগেন ঘটক নিজে দায়িত্ব নিয়ে সম্বন্ধ এনেছে আমাদের জন্য। তাছাড়া রমেশের পরিবার চাইলো এই বর্ষার মধ্যেই শুভ কাজটা সারতে, তাই আমি আর না করতে পারলাম না। ক্যাফের ওই ছেলেটার মতো যদি কেউ আমার স্বামী হতো তাহলে খুব ভালো হতো। আচ্ছা বাবা, তুমি যখন বলছো, আমার আর এই বিয়েতে অমত নেই। আমি জানি তুমি যা করবে আমার ভালোর জন্যই করবে। তুই বিয়ের প্রস্তুতি নে, আমি কালই দোকান থেকে তোর জন্য দামি বেনারসি শাড়ি কিনতে যাব ওদিকে। এখন আমি আসি রে মা। ঘটকালি বিতে আমার উপরে কথা বলবার মতো সাধ্য দুই গ্রামের আর কারো নেই। হ্যাঁ, বিনয়কে বললাম রমেশ এখনই বিয়ে চায়, রমেশকে বললাম বিনয় বাবু বর্ষার লগ্ন ছাড়া মেয়ে দেবে না, দেবে না। হ্যাঁ হ্যাঁ, দুই পক্ষই এখন আমার চালের উপর ভিত্তি করে বিয়ের ধুমধাম প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে নিজের নিজের বাড়িতে। এদিকে আকাশের মুখ ভার।
মেঘে ডাক শুনে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে মুষলধারে প্রবল বর্ষণ শুরু হবে। বিনয়ের থেকে কিছু টাকা আদায় করতে হবে, আর রমেশ আমাকে একটা ভালো ধুতি দেবে বলেছে এই কাজে। এই দুর্যোগের সুযোগে যদি বিয়েটা পার করে দিতে পারি, তবে আমার ঘটকালির নাম চারিদিকে ছড়াবে ভালো। ওরে বাবরে, মেঘে চা গর্জন শুরু হলো। এবার মনে হয় বড় সড় প্রাকৃতিক বিপর্যয় আসবে। রাস্তাঘাট সব জল জমা হওয়ার আগেই আমাকে তাড়াতাড়ি নিজের বাড়ির দিকে পা চালাতে হবে। পা চালাতে হবে দেখছি এখন। হ্যাঁ, ওগো শুনছো, হঠাৎ নদীর বাঁধ ভেঙে হু হু করে জল আমাদের মধুপুর গ্রামে ঢুকে পড়ছে। ঘরের উঠোনে 1 হাঁটু জল জমে গেল। বিয়ের আর মাত্র 2 দিন বাকি, এখন কি হবে গো আমাদের? আমি তো সকাল থেকেই খুব দুশ্চিন্তায় আছি। চারিদিকের মাটির ঘরবাড়ি সব জলের তরে ভেসে যাবে। আমাদের এই অবস্থা হলে বরযাত্রী নিয়ে ওদিকে মোহনপুর গ্রামের বিনয় বাবুর বাড়ি যাব কিভাবে বলো? চারিদিকের এই ভয়াবহ বন্যায় যদি বিয়েটা না হয় ভালোই হবে। এখন আমার বিয়ে করবার একদম ইচ্ছে ছিল না। তুমি অমন গম্ভীর মুখে দাঁড়িয়ে কি ভাবছো বাবা শ্যামল? ওদিকের মোহনপুর গ্রামের অবস্থা কেমন আছে, বিনয় বাবুরা কেমন আছে, ওদের একটা খবর নিতে হবে। তোমরা এদিকটা সামলাও, আমি নগেনের বাড়ি গেলাম। বাবা, তোমরা শুধু শুধু এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ভেঙে পড়ো না। মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামলানোর চেষ্টা করো। মানুষের জীবন আগে বাঁচানো দরকার। এই অবস্থায় বিয়ের অনুষ্ঠান বন্ধ রাখাই তো বুদ্ধিমানের কাজ হবে। না রে বাবা শ্যামল, ওনারা হয়তো ওদিকের সব আয়োজন সম্পূর্ণ করে ফেলেছে, এখন আর পেছানো সম্ভব না। হ্যাঁ বাবা, সমাজ নানা রকম কুৎসিত কথা বলবে এই নিয়ে, আর তুমি এখনো দাঁড়িয়ে আছো। এখন তাড়াতাড়ি যাও নগেনের বাড়ি। ওরে রতন, মোহরপুর গ্রাম তো পুরো জলের তলায় তলিয়ে গেল। আমার 1 তলার গুদামেও জল ঢুকে গেছে রে। রমেশের বাড়ি থেকে বরযাত্রী আসবে কিভাবে এই অথই জল পার করে? চারিদিকে শুধু বন্যার বন্যা দেখছি আমি। এই বন্যায় গ্রামের গরিব মানুষদের ঘরবাড়ি ভেঙে খুব কষ্ট হচ্ছে, এটা দেখে খুব খারাপ লাগছে। নগেন ঘটক তো বড় পাজি। এই বিপদের দিনে সে একবারের জন্য আমাদের খোঁজ নিতে এলো না। বরপক্ষ যদি আসতে না পারে, তবে আমার একমাত্র মেয়ের বিয়ের এত বড় আয়োজন সব নষ্ট হয়ে যাবে। বাবা, তুমি ওসব নিয়ে এত চিন্তা করো না। চারিদিকের পরিস্থিতি স্বাভাবিক হলে তখন না হয় বিয়ের কথা ভাবা যাবে। এই দুর্যোগে বরযাত্রীদেরও তো রাস্তায় বিপদ হতে পারে, ওনাদের আসতে বারণ করে দাও, কাল যেন না আসে। একবার যখন বিয়ের তারিখ পাকা হয়েছে, তখন আমি কিছুতেই পিছিয়ে আসবো না। দরকার হলে গ্রামের সব কাঠ আর বাঁশ জড়ো করে একটা বিশাল ভাসমান মণ্ডপ তৈরি করব। বাবা, তুমি এই জলের মধ্যে ভাসমান ভেলায় বিয়ের মণ্ডপ বানানোর মতো এমন পাগলামের সিদ্ধান্ত কেন নিচ্ছ বলো তো? গ্রামের মানুষেরা এই বিপদে আমাদের সাহায্য করবে কিভাবে? ওনারা তো নিজেদের ঘর ছাড়া হয়ে আছেন এখন। তুই জানিস না শিউলি, রমেশ অত্যন্ত সৎ কৃষক। সে ওনার ছেলের বিয়ের জন্য সব জমি বন্ধক রেখেছে শুনেছি। আমি ওনার সম্মান কিছুতেই নষ্ট হতে দেব না। ভাসমান ভেলাতেই কালকে ধুমধাম করে তোর বিয়ে হবে। ভাগ্য আমাকে কোন অজানা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে ঈশ্বর। আমি তো ক্যাফে সেই অচেনা ছেলেটার মতো কাউকে চেয়েছিলাম। বিনয় বাবুর মেয়ে কোনো বিপদে ডরায় না। তুই বেনারসি শাড়িটা গুছিয়ে রাখিস নিজের ঘরে। আমি এখনই ওদের পাড়ার ছেলেদের ডেকে এনে বাঁশের ভেলা আর নৌকার জোগাড় করে যাচ্ছি। সবাই শুনুন, আমাদের ঘরে বসে থাকলে আর চলবে না। এই বন্যার জলকে জয় করেই বাবার সম্মান রক্ষা করতে হবে। এই প্লাস্টিকের বড় ড্রাম আর মজবুত বাঁশগুলো একসাথে শক্ত দড়ি দিয়ে বেঁধে একটা বিশাল ভেলা বানাও। বাবা শ্যামল, আমার সম্মানের জন্য এত দুর্যোগে এত খাটছিস দেখে আমার চোখ জুড়িয়ে গেল। এত বড় মজবুত ভাসমান ভেলা ট্রলার দিয়ে আমরা অনায়াসে ওদিকের মোহনপুর গ্রামে যেতে পারবো। হ্যাঁ শ্যামলদা, তুমি শহরে বড় চাকরি করলেও এই বিপদের দিনে আমাদের গ্রামের মানুষের পাশে এসে দাঁড়িয়েছ। সত্যি, আমরা এই ভেলার উপরেই একটা সুন্দর নৌকা বেঁধে কনের বাড়ির দিক যাওয়ার ব্যবস্থা করছি, চিন্তা করো না। বাহ, তোমরা খুব সুন্দর করে দড়িগুলো বাঁধছো। এই ভেলাটি বেশ মজবুত আর সুরক্ষিত হয়েছে দেখছি। এখন আমরা বরযাত্রী বেশি জন যাব না, গ্রামের কয়েকজন মিলে গেলেই হবে।
ওগো, ঘরের ভেতর থেকে বরযাত্রীদের জন্য শুকনো খাবার আর মিষ্টির প্যাকেটগুলো এই প্লাস্টিকের ব্যাগে ভরে নাও তাড়াতাড়ি। নৌকার ওপর জল উঠলে যেন খাবারগুলো নষ্ট না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আমি সব গুছিয়ে রেখেছি, আর শ্যামলের বিয়ের টোপরটাও একটা ব্যাগে ভরে রেখেছি। কাল সকালেই আমরা এই ভাসমান ভেলা চড়ে কনের বাড়ির দিকে রওনা দেব, কোনো বাধা টিকবে না। বাবার মুখে এই আনন্দের হাসিটুকু দেখে আমার খুব শান্তি লাগছে। ক্যাফের সেই মিষ্টি মেয়েটির স্মৃতি মনের কোণেই তোলা থাক। কালকে থেকে এক অচেনা মেয়ের সাথে জীবন শুরু। তোমাদের এই ভালোবাসার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না দাদা। তোমরা সত্যি আমার উপকার করলে। এখন রাত অনেক হয়েছে, চলো সবাই একটু বিশ্রাম নিয়ে নি। কালকে ভোরেই আমাদের রওনা দিতে হবে। ওরে রতন, মণ্ডপের বাঁশের খুঁটিগুলো ভালো করে পরীক্ষা কর। চারিদিকের জলের তোড়ে যেন মণ্ডপটা আবার ভেসে না যায়। এ ভাসমান মণ্ডপেই আজকে আমার কন্যাদান করতে হবে। সানাইয়ের সুর ওদিকে নৌকা থেকে ভেসে আসছে। এই অথই জলের মাঝখানে আমার বিয়ের মণ্ডপ সেজেছে। চারিদিকে শুধু কান্নার মতো জলের শব্দ। আমার বেনারসি শাড়ির আঁচলটা কাদায় ভিজে যাচ্ছে বাবা। আমার বড্ড ভয় করছে এই মণ্ডপে। তুই ভয় পাস না মা শিউলি, তোর বাবা থাকতে এই ভেলা কিছুতেই ডুববে না। সব ব্যবস্থা পাকা আছে। ওদিকের বরের ভাসমান ভেলা আমাদের বাড়ির দিকেই এগিয়ে আসছে। বিনয় বাবু, আমরা অনেক কষ্ট করে এই বন্যার জল পার হয়ে আপনাদের বাড়ি পৌঁছালাম শেষমেশ। আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। চারিদিকে রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ ছিল। আরে আসুন আসুন মালতী দিদি, আসুন আসুন রমেশ বাবু, আপনাদের সাহস দেখে আমার খুব ভালো লাগছে। বর বাবুকে সাবধানে নৌকা থেকে নামিয়ে ওই ভাসমান মণ্ডপে চেয়ারটা এনে বসাও। হ্যাঁ, বরযাত্রী তো চলেই এলো, একটু পরে শুভদৃষ্টি হবে। বিনয় বাবু, আপনার এই ভাসমান মণ্ডপের আয়োজন দেখে আমি তো পুরো অবাক হয়ে গেছি। সত্যি আপনি বড় মনের মানুষ। বন্যার জলও আমাদের দুই পরিবারের এই পবিত্র বন্ধনকে আটকে রাখতে পারলো না শেষ পর্যন্ত। একদম একদম একদম। শিউলিকে এবার কের মণ্ডপে নিয়ে এসো মা কৃষ্ণারা। বরের শুভদৃষ্টির সময় হয়ে গেছে যে এখন। আমি যেন বাবার সম্মান রক্ষা করতে পারি। চোখ খুললেই এক অচেনা পুরুষকে দেখতে হবে, এই ভেবে আমার হাত পা কাঁপছে। এবার বর আর কনের দুজনের দিকে তাকিয়ে মনের কথা বুঝে নাও। এ ভাসমান মণ্ডপেই আজকে নতুন সম্পর্ক তৈরি হবে। একি আপনি তো সেই শহরের কলেজ রোডের ক্যাফের মিষ্টি মেয়ে শিউলি, তাই না? আমি তো চোখকে বিশ্বাসই করতে পারছি না। আপনি তবে আমার হবু স্ত্রী শিউলি দেবী? আর আপনি তো সেই ভদ্র যুবক শ্যামল বাবু, যিনি কফি শপে আমার পড়ে যাওয়া কাগজগুলো কুড়িয়ে দিয়েছিলেন। ঈশ্বর, তুমি তবে আমার মনের গোপন প্রার্থনা এইভাবে শুনলে? আমি তো ভাবতেই পারছি না। আরে কি কাণ্ড রে বাবা, তোমরা দুজনে তবে আগে থেকেই একে অপরকে চিনতে নাকি? দারুণ ব্যাপার ঘটে গেল আজকেই বন্যার জলের মাঝখানে। সত্যি ভাগ্য জোড়া ও পরলা লিখন। দুজনকে এভাবে মিলিয়ে দেবে তা কে জানতো রমেশ বাবু? হ্যাঁ, আমি শিউলিকে পেয়ে খুব খুশি আর আনন্দিত হয়েছি আজকে এই মণ্ডপে। বাবা, আমিও খুব খুশি হয়েছি। আমার মনের সব কষ্ট আর ভয় এক মুহূর্তে উঠে গেল এই চেনা মুখটা দেখে। এই ভাসমান মণ্ডপই আজ আমার জীবনের সবচেয়ে সুন্দর আর পবিত্র জায়গা হয়ে উঠল। তবে দেরি কেন? জল বারবার আগেই শুভ বিবাহ সম্পন্ন করুন। চারপাশের বন্যার জলের মাঝেই তো আনন্দ আর হাসিতে আমাদের শিউলি আর শ্যামলের বিয়ে সম্পন্ন হলো আজকে। ছেলে মেয়েকে যদি আগে থেকে ছবি দেখানো হতো তাহলে লাস্টের মজাটা থাকতো না। ভালোই করেছো। আমার জামাই আর মেয়ে দুজনেই খুব খুশি হয়েছে। তোমাকে আমি কাপড়ের দোকান থেকে ভালো বকশিস দেব। আমার ছেলের মুখে এই আনন্দর হাসি দেখার জন্য আমি তোমাকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি আজ। গ্রামের মানুষ তো অবাক হয়ে দেখছে কিভাবে এই বন্যার জলের উপর আমরা বিয়ের মণ্ডপ বানালাম। একদম ঠিক বলেছ বিনয় বাবু। আমাদের এই ভাসমান বিয়ে বাড়ি গ্রামের মানুষ অনেক দিন মনে রাখবে। এমন দুর্যোগের মাঝেও যে এত আনন্দের সাথে বিয়ে সম্পূর্ণ হতে পারে তা কেউ কখনো ভাবতেই পারেনি আগে। হ্যাঁ, আমরা তো ভাবলাম বন্যায় বিয়েটাই হবে না, কিন্তু তোমাদের এই ভাসমান ভেলা সব বদলে দিল। আমাদের নতুন পথ চলা শুরু হলো আজকে থেকে। আচ্ছা বাবা শ্যামল, শিউলিকে নিয়ে তোমরা এবার সাবধানে রওনা দাও।
নদীর জল এখন অনেকটাই শান্ত হয়ে গেছে। মালতী দিদি, মেয়েকে তোমাদের ঘরে নিয়ে যাও, ও যেন সেখানে গিয়ে খুব সুখে শান্তিতে থাকতে পারে আজীবন। বন্যা কেটে যাওয়ার পর আমাদের মধুপুর গ্রামের মাঠের দিকে তাকিয়ে দেখো বিনয় বাবু, কেমন সুন্দর সবুজ ফসলে ভরে গেছে মাঠ। এবারের ধানের ফলন খুব ভালো হবে মনে হচ্ছে। প্রকৃতির সব দুর্যোগ কেটে গেছে আমাদের ওপর থেকে। হ্যাঁ রমেশ বাবু, ওপরওয়ালার দয়ায় আমাদের কাপড়ের ব্যবসাও এখন খুব ভালো চলছে। বাজারে নতুন কাপড়ের চাহিদা বেড়েছে। আমরা দুজনে একসাথে বসে চা খাচ্ছি আর হাসি মুখে ব্যবসার কথা বলছি। এর চেয়ে ভালো আর কি হয়? ওগো, নতুন বেয়াই মশাই এসেছেন যখন, তোমরা গল্প বন্ধ করে এবার তাড়াতাড়ি খাবার খেতে চলে এসো তো। আমি আজ শিউলির পছন্দের ইলিশ মাছের ঝোল আর গরম পোলাও রেঁধেছি, সবাই একসাথে বসে খাবে এখন, চলো। মা, আমি এই ধানগুলো রোদে মেলে দিয়েই আসছি, আর একটুখানি বাকি আছে আমার কাজ। ওগো, তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কেন? আমাকে একটু সাহায্য করো না। আমি তো তোমাকে সাহায্য করতে এলাম শিউলি। দেখো, ধানের উপর কেমন সুন্দর সোনার মতো রোদ পড়েছে আজকে। সেই বৃষ্টির দিনে আমাদের প্রথম চোখাচোখি, আর আজকের এই ঝলমলে রোদের দিন, সবটাই দারুণ। দুর্যোগের জল কেটে গিয়ে আমাদের জীবনে এখন এক শান্ত আর সুখী সংসারের নতুন সূর্য উঠেছে। জামাই আর মেয়ের এই হাসি মুখ দেখলে আমার বুকটা পুরো আনন্দে ভরে যায় রমেশ বাবু। ওরা খুব সুখে আছে, খুব সুখে আছে। চলো, এবার মালতী ডাকছে, আমরা সবাই মিলে একসাথে দুপুরের খাবার খেতে ভেতরে যাই, বেলা হয়ে গেছে অনেক।